আমি বলতেছিলাম যে সাপোজ, আচ্ছা, আমি এটাকে যদি এভাবে দেখাই যে মনে করো নর্থ পোল, এখানে একটা চুম্বক, এটা হচ্ছে নর্থ পোল, আর উপরে মনে করো সাউথ পোল। ঠিক আছে, আমি এই চুম্বকের মধ্যে এই স্যাম্পলকে বেঞ্জিনকে আমি রেখে দিলাম। ঠিক আছে, চুম্বকের মধ্যে বেঞ্জিনকে আমি রেখে দিলাম। তাহলে এখন বলো তো, যে আমরা তো জানি যে লেন্সের সূত্র থেকে আমরা জানি যে যখনই কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন তুমি কাউকে রেখে দাও যার মধ্যে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন গুলো এমন ভাবে রোটেট করবে যেন সে কি হয়, তুমি যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডকে সে যেন অপোজ করতে পারে, যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডকে সে যেন মিনিমাইজ করতে পারে বা বাধা দিতে পারে। ঠিক আছে, তাহলে এখন এখানে কি আছে, সবার এখানে ইলেকট্রন আছে, তাই তো? তাহলে সবার এখানে ইলেকট্রন আছে, তো সবার এখানে যেহেতু ইলেকট্রন আছে, তাহলে আমরা এখন কি বলতে পারি যে ইলেকট্রন গুলো এখন ওভারল্যাপ হবে, বা ইলেকট্রন গুলো কি করবে এখন একটার সাথে আরেকটা কি হবে, ওভারল্যাপিং হবে বা মুভমেন্ট দেখাবে। তো ইলেকট্রনের মুভমেন্টটা কোন দিকে হলে বলতো এই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডটাকে সে অপোজ করতে পারবে? ইলেকট্রনের মুভমেন্টটা সে যদি এদিক হয় তাহলে, নাকি ইলেকট্রনের মুভমেন্টটা যদি মনে করো অপোজিট ডিরেকশন হয়, এদিক হয়, তাহলে তাহলে সে অপোজ করতে পারবে বলতো? তাহলে এটা যদি হয় এ এ ডিরেকশন আর এটা মনে হয় বি ডিরেকশন, তাহলে আমরা জানি সে একটা ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা জানি যে আর সে ক্লকওয়াইজ যদি রোটেট করে, ঠিক আছে, চিন্তা করো ক্লকওয়াইজ, তাহলে কি হবে? আমার থাম কি নির্দেশ করবে? ইলেকট্রনের ক্ষেত্রে নির্দেশ করবে ইয়ে সাউথ পোল। আর যদি এন্টি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে আমার যে থাম সেটা নির্দেশ করবে এদিকে সাউথ পোল। তাহলে আমি যদি এখন বলি যে ইলেকট্রন গুলো এখন কোন পথে রোটেট করবে, তার আনসার হচ্ছে ইলেকট্রন গুলো যদি মনে করো সাপোজ এই এই দিক বরাবর মানে ক্লকওয়াইজ যদি রোটেশন দেখায়, ইলেকট্রন গুলা ক্লকওয়াইজ যদি রোটেশন দেখায় মানে ইলেকট্রন গুলো যদি এই পথ বরাবর যায়, তাহলে দেখো কি হচ্ছে, এটার সাউথ পোল কোন দিকে হচ্ছে? যদি ইলেকট্রন গুলো যদি এই দিকে করে তাহলে সাউথ পোল হচ্ছে নিচের ডিরেকশনে। তার মানে আমরা জানি যে ইলেকট্রনটা এদিক বরাবর ঘুরবে না, সে কি করবে, সে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। তার মানে আমার যে ডিরেকশনটা হবে, ঘোরার ডিরেকশনটা হবে, ইলেকট্রন গুলো ঘোরার যে ডিরেকশনটা হবে সেটা কোন দিকে হবে সেটা আমি দেখাই, যে তোমরা বুঝে নাও। ঠিক আছে, আমি কি বলতে চাচ্ছি। তো ইলেকট্রনের ঘোরার যে ডিরেকশনটা হবে, এটা অন্য কালারে দেখো, কালো কালার। ইলেকট্রনের যে ঘোরার যে দিকটা হবে সেটা হবে এই দিক বরাবর ঘুরবে, সেটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, তাই না? তার মানে আমরা কিন্তু এটা বুঝে গেছি যে ইলেকট্রন গুলো যখন ঘুরবে সে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সে ঘুরতে লাগবে। ঠিক আছে, ইলেকট্রন গুলো যখন ঘুরবে সে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন করবে, কারণ এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি সে ঘুরে তাহলে কি হয়, সে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে সাউথ পোল হচ্ছে উপরের দিকে আর নর্থ পোল হচ্ছে নিচের দিকে। তাহলে চিন্তা করো তো, আমার এখানে যে ইলেকট্রন আছে, আমরা তো জানি ইলেকট্রন গুলো রোটেট করে, তাহলে বেঞ্জিনের মধ্যে যে ইলেকট্রন গুলো যে রোটেট করতেছে, তাহলে এই রোটেট করলে কি হচ্ছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এবং ম্যাগনেটিক ফিল্ডের দিকে আমরা এখন ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড আমরা লিখি। তো ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক ফিল্ডের দেখো সাউথ পোল হচ্ছে এদিকে, আর ওর নর্থ পোল হচ্ছে এদিকে। খুব ভালো করে লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এখানে যে কার্বন গুলো আছে বলতো, এই কার্বন গুলোর সাথে কি হাইড্রোজেন নাই? বেঞ্জিনের ক্ষেত্রে আমি যদি আচ্ছা। বেঞ্জিনের ক্ষেত্রে লক্ষ্য করি, বেঞ্জিনে দেখো এই কার্বন গুলোর সাথে তো হাইড্রোজেন আছে, তাই না? হাইড্রোজেন আছে। তাহলে আমি এখানে বলতে পারি যে বেঞ্জিনের ওই কার্বন গুলোর সাথে হাইড্রোজেন আছে। তাহলে কি আছে এখানে, আমার হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। আমি কি করলাম, টার্মিনাল গুলো টার্মিনাল মানে টার্মিনাল যে হাইড্রোজেন গুলো আছে ওদেরকে শো করলাম। কারণ আছে, একটা কারণ আছে বলতেছি। তাহলে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। তাহলে এখন তুমি কি করতেছো, তুমি নিচের দিক থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতেছো। কারণ তোমার কি যাবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো অবশ্যই কোন দিক থেকে কোন দিকে যাবে, নর্থ পোল থেকে সাউথ পোল দিকে যাবে। তাহলে দেখো, যেটা চৌম্বকের জন্য তুমি বাইরে থেকে যে চৌম্বক দিচ্ছ তার জন্য ম্যাগনেটিক ফিল্ড ফিল্ড লাইনের ডিরেকশনটা হচ্ছে এই দিক বরাবর, তাই না? এই দিক বরাবর যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন, মানে এই ডিরেকশনে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এই ডিরেকশনে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তাহলে এখন চিন্তা করো, তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ, দেখো প্রতিটা কার্বনের সাথে কিন্তু বেঞ্জিনের কি আছে, দেখো এই ভাইয়া, একটা কথা ভাই, একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। বলো বলো। ভাই, এখানে যে ইলেকট্রন গুলো যেদিকে ঘুরবে, ওর ডিরেকশন মানে কি ওই যে লব্ধি বলটা নি? কোনটা? মনে করেন ইলেকট্রন গুলো এন্টি ক্লকওয়াইজ ঘুরলে হুম। লব্ধি বল একটা আছে না, একটা লব্ধি বল, হ্যাঁ ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। লব্ধি বলটা কোন দিকে হবে তখন? মনে করেন যেদিকে লোভ দিব, হ্যাঁ ক্লক। বুঝছি তোমার কথা আমি বুঝছি। যদি ইলেকট্রন যদি দেখো, লোভ দিয়ে বল বা নেট ফোর্স আমরা যেটাকে বলি, নেট ফোর্স কি হবে, প্লাস এবং মাইনাস হয়ে যেটা বেশি আছে তার দিকে হয়, তাই তো? তাহলে আমি বাইরে থেকে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করতেছি কি হচ্ছে,
সে তোমাকে নিচ থেকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে, সে অনেক শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? আমি প্রায় বাইরে থেকে প্রায় 60 মেগাহার্টজ, তাই তো? প্রায় মনে করো 60 মেগাহার্টজ, কারণ আমরা যে এনএমআর যে মেশিন ইউজ করি, এই এই মেশিনের আশেপাশে কিন্তু তুমি ঘড়ি নিয়ে যাওয়া যায় না, ঘড়ি কিন্তু অ্যালাউড না, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে হচ্ছে মেটালিক এটা, তাই তো? তো ঘড়ি যদি মেটাল হয়, তোমার এখানে যেই পরিমাণ শক্তিশালী চুম্বক থাকে, এটা মনে করো তোমাকে টেনে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে যে ঘটনাটা ঘটে এখানে প্রায় 60 মেগাহার্টজ, ঠিক আছে? 60 মেগাহার্টজ এর, এই 60 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্য আমরা প্রায় 1 টেসলার শক্তিশালী চৌম্বক ক্ষেত্র আমরা ইউজ করি। তাহলে চিন্তা করো যে তোমার এখানে অনেক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র আছে। তাহলে তোমার এখানে যে ইলেকট্রনের জন্য একটা অ্যাটম, একটা মানে মলিকুল বেনজিনের মধ্যে ইলেকট্রন আছে, সে আর কতটুকু ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তোমাকে বাধা দিবে? সে তো তোমাকে বেশি পরিমাণ বাধা দিতে পারবে না। তার মানে তোমার নেট বা তোমার নেট ম্যাগনেটিক ফিল্ড, সেটার ডিরেকশন হবে অবশ্যই উপরের দিকে হবে, ঠিক আছে? তোমার নেট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোথায় হবে? অবশ্যই উপরের দিকে হবে, ঠিক আছে? কিন্তু কি হবে, তুমি যতটুকু দিচ্ছ, সে এখানে যে মলিকুলটা আছে, সে ততটুকু ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করবে না, সে ততটুকু ম্যাগনেটিক ফিল্ড ফিল করবে না, সে তার চাইতে কিছু পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড কম ফিল করবে, ঠিক আছে? এটাই হচ্ছে কারণ। তাহলে দেখো, আমি এখন বুঝলাম যে নেট ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে। তাহলে তুমি কি হচ্ছে, আমরা বলছি যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কি হচ্ছে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো যায়, তাই তো? তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে খুব ভালো করে লক্ষ্য করো, এখানে আছে নর্থ পোল, উপরে আছে সাউথ পোল। তাহলে কি হবে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো এভাবে পাস করতে হবে, তাই তো? নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো পাস করতে হবে, তাই নয় কি? আমরা তো চুম্বকের ক্ষেত্রে এই ঘটনাটাই আমরা জানি, তাই তো? এই ঘটনাগুলো জানি, ঠিক আছে? ওকে, তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো এভাবে পাস। তাহলে এখানে এখানে যে ফিল্ড আছে, ওইটার ক্ষেত্রে তো এই ঘটনাই ঘটবে। এই যে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাবে। তো আমি যদি এখানে দেখো, এখানে অনেক তৈরি হয়ে গেছে, এন্ট্রপি তৈরি হয়ে গেছে। তো আমি যদি এটাকে যদি শো করি, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, পরে কি যাচ্ছে, আবার এখান থেকে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে। ক্লিয়ার কিনা, যাচ্ছে কিনা? আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে ঘটনাটা কি হচ্ছে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে। ওকে, তার মানে কি হচ্ছে, এখানে এখানে দেখো, এটার মধ্যে দিয়েও কিন্তু নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে। আমি জাস্ট বাইরের পার্টটুকু দেখাচ্ছি, ঠিক আছে? হিজিবিজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, তার মানে এখান থেকে প্রতিটা লাইন নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে। এখন প্রশ্ন, খুব ভালো করে লক্ষ্য করা, প্রশ্ন হচ্ছে, এখানে যে হাইড্রোজেনটা আছে, খুব ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করো। আমি এটাকে, এইখানে যে হাইড্রোজেনটা আছে, এখানে হাইড্রোজেন আছে এবং এখানে হাইড্রোজেন আছে, ও কি ম্যাগনেটিক ফিল্ড লাইন কি তার মধ্যে দিয়ে পাস করছে না? বলো তো, পাস হচ্ছে কিনা? হচ্ছে। হচ্ছে। তাহলে দেখো, প্রতিটা কার্বনের সাথেই তো হাইড্রোজেন আছে, তাহলে কি আছে, এই কার্বনের সাথেও হাইড্রোজেন আছে, আছে তো? এই কার্বন গুলোর সাথেও হাইড্রোজেন আছে, অন্য সব কার্বন গুলোর সাথেও হাইড্রোজেন আছে, আছে কিনা? সবার সাথে হাইড্রোজেন আছে। কিন্তু তার যে টার্মিনাল যে কার্বন, টার্মিনাল কার্বনের হাইড্রোজেন যতটুকু ম্যাগনেটিক ফিল্ড তার মধ্যে দিয়ে পাস হচ্ছে, ইন্টারনাল যে হাইড্রোজেন গুলো আছে তার মধ্যে দিয়ে কি ম্যাগনেটিক ফিল্ড ততটুকুই পাস হচ্ছে নাকি কম পাস হচ্ছে? বলতো। কম। কম পাস কম হবে। পাস হবে। হ্যাঁ, কম পাস হবে। তার মানে হচ্ছে টার্মিনাল দুইটা হাইড্রোজেন, এখানে যে টার্মিনাল দুইটা হাইড্রোজেন থাকবে, ওরা, বলতো, ওরা কি কম ফ্রিকোয়েন্সিতে কাঁপবে নাকি বেশি ফ্রিকোয়েন্সিতে কাঁপবে? বেশি ফ্রিকোয়েন্সি বেশি হবে। ফ্রিকোয়েন্সি থাকবে। তো ওরা যদি বেশি ফ্রিকোয়েন্সিতে থাকে, তাহলে তার কেমিক্যাল শিফটের ভ্যালু কি কম হবে নাকি বেশি হবে? ওই দুইটা টার্মিনাল হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? ফ্রিকোয়েন্সি যত বেশি, সে তত দূরে সরে গেছে, তার মানে কি, তত কেমিক্যাল শিফটের ভ্যালু কি হবে, তত বেশি হবে। তার মানে কম। না, কেমিক্যাল শিফট ভ্যালু তত বেশি, কেমিক্যাল শিফট ভ্যালু বেশি মানে হচ্ছে তার কাপাকাপি বেশি, ঠিক আছে? তার ভাইব্রেশন বেশি। যত বেশি কেমিক্যাল শিফট, তার মানে সে তত দূরে, ঠিক আছে? সে তত দূরে সরে গেছে, তার মানে হচ্ছে কেমিক্যাল শিফট ভ্যালু বেশি। তার তার মানে হচ্ছে, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, যে বেনজিনের অভ্যন্তরীণ যে হাইড্রোজেন গুলা থাকে, তার তুলনায় টার্মিনাল যে হাইড্রোজেন থাকবে, ঠিক আছে, এই বেনজিন মলিকুলের টার্মিনাল যে হাইড্রোজেন থাকবে, তাদের কেমিক্যাল শিফটের ভ্যালু এবং ইন্টারনাল যে হাইড্রোজেন গুলো থাকে তাদের কেমিক্যাল শিফটের ভ্যালু কি এক হবে নাকি ভিন্ন ভিন্ন হবে? ভিন্ন ভিন্ন হবে। অবশ্যই ভিন্ন হবে হবে, হবে। অবশ্যই ভিন্ন হবে। তার মানে হচ্ছে, আমি যদি বলি যে বেনজিনের অন্য ইন্টারনাল হাইড্রোজেন গুলার, প্রোটন গুলার কেমিক্যাল শিফটের ভ্যালু যদি, সাপোজ কেমিক্যাল শিফটের ভ্যালু যদি 4 হয়, তাহলে বলতো যে আমার যে টার্মিনাল,
যে হাইড্রোজেন গুলো আছে তার কেমিক্যাল শিফট ভ্যালু তো অবশ্যই গ্রেটার দেন 4 হবে, তাই নয় কি? গ্রেটার দেন 4 হবে না? অবশ্যই গ্রেটার দেন 4 হবে। তার মানে হচ্ছে এখন আরেকটা বিষয় লক্ষণীয়, আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ লক্ষণীয়, এই বিষয়টাকে আমরা ম্যাগনেটিক অ্যানআইসোট্রপি বলতে পারতেছি না, তার এক্সপ্লেনেশন আমি দিচ্ছি যে কখন আমরা ম্যাগনেটিক অ্যানআইসোট্রপি বলবো। তাহলে এখন চিন্তা করো, আমি জাস্ট শুধু চিন্তা করলাম যে বাইরের ম্যাগনেটিক ফিল্ড তুমি যা দিচ্ছ সম্পূর্ণ ম্যাগনেটিক ফিল্ডই প্রায় আমার যে টার্মিনাল হাইড্রোজেন গুলোর মধ্যে দিয়ে পাস হচ্ছে। এখন আমরা দেখি ইন্টারনাল যে ম্যাগনেটিক তৈরি হয়েছে না, একটা ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে না, একটা নর্থ পোল একটা সাউথ পোল তৈরি হয়েছে কিনা? তৈরি হয়েছে। এই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে, এখন দেখো আমি বাইরের যেটা আছে এক্সটার্নাল এটাকে মুছে দিচ্ছি, আমি ইন্টারনাল এর ক্ষেত্রে এখন আলোচনা করতেছি। দেখো তাহলে আমি বাইরের যে ম্যাগনেটিক ফিল্ড যে যে লাইনগুলো আছে এগুলোকে আমি মুছে দিই, এটা হচ্ছে বাইরের চুম্বকের জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইন, আমি এটাকে মুছে দিলাম। ঠিক আছে, তো আমার এখন ইন্টারনাল চুম্বকের জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকবে, তো ওর অবস্থাটা কি এটাই আমরা একটু দেখি। দেখো আমরা বাইরের চুম্বকের জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইনটা আমরা মুছে দিলাম, খুব ভালো করে লক্ষ্য করো। এখন কি হয়েছে, আমার একটা ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এটাকে আমরা মনে করো নর্থ পোল এবং সাউথ পোল আকারে নামকরণ করছিলাম, এটাকে আমি মুছে দেই, একটু বড় করে লিখি নর্থ পোল এবং সাউথ পোল, তবে এটা হচ্ছে ইন্টারনালের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে সাউথ পোলে এ পাশে ছিল, এ পাশে ছিল নর্থ পোল, এটা হচ্ছে ইন্টারনালের জন্য, আমি এখন বড় করে দেখাচ্ছি। তাহলে বলতো ইন্টারনালের ক্ষেত্রেও কি হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন কোন পজিশন থেকে কোন পজিশন যাবে, নর্থ থেকে সাউথের দিকে যাবে, তো এই ক্ষেত্রেও কি হবে, ম্যাগনেটিক ফিল্ড যে লাইনটা যাবে সেটাও কি হবে, কিভাবে পাস করতে থাকবে। ঠিক আছে, পাস করতে থাকবে কিনা? অবশ্যই পাস করতে থাকবে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন আমার প্রশ্ন হচ্ছে তোমার যে টার্মিনাল যে হাইড্রোজেন গুলো আছে সে কি শুধুমাত্র তুমি যে চুম্বক ইউজ করছিলে অনেক শক্তিশালী চুম্বক, শুধুমাত্র তারই ধাক্কা পাচ্ছে নাকি ওর নিজের যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে তার জন্য ধাক্কা পাচ্ছে বলতো? বুঝো না আমার কথাটা? নিজেরটার জন্য হ্যাঁ, দুইটার জন্য পাচ্ছ। দুইটার জন্যই সে কি দুইটার করতেছে, জন্য দুইটারই সে ম্যাগনেটিক ফিল্ড ফিল করতেছে। তার মানে দুইটার ম্যাগনেটিক ফিল্ড যদি সে ফিল করে তাহলে বলতো যে আগে যে প্রোটনটা টার্মিনাল প্রোটনের মানে আমি যদি বলি কেমিক্যাল শিফট যতটুকু হওয়ার কথা শুধুমাত্র এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্র থাকার কারণে, এখন যদি ইন্টারনাল চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তাহলে কি কেমিক্যাল শিফট গুলো কি কম হবে নাকি আরো বেশি হয়ে যাবে? কেমিক্যাল শিফট গুলো মানে তার কম্পন কি আরো কম হবে নাকি কম্পন আরো বাড়বে? পারবে। কম্পন আরো বাড়বে। তাহলে কম্পন যদি আরো বাড়ে তাহলে তার কেমিক্যাল শিফটেবিলিটি কি কমবে নাকি আরো বেশি হবে? বেশি হবে আগে থেকে। অবশ্যই আগের চাইতে বেশি হবে। তার মানে হচ্ছে এই ঘটনাটাকে আমরা বলি ম্যাগনেটিক অ্যানাইসোট্রপি। কি বলে এটাকে? ম্যাগনেটিক অ্যানাইসোট্রপি। মানে এই ম্যাগনেটিক অ্যানাইসোট্রপি হচ্ছে এমন একটা ইফেক্ট যেই ইফেক্টের কারণে দেখো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তো সবাই অনুভব করে। ঠিক আছে, তুমি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে জাকিয়ে রেখে দাও, সে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ফিল করবে, কিন্তু নিজের মধ্যে ইনডিউস কারেন্ট তৈরি হওয়ার জন্য কি হয়, সে এমন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যার জন্য সে নিজের কাছে যে প্রোটন গুলা থাকে ওইটাকেও সে কি করে এফেক্ট করে ফেলে, এবং এর জন্য কেমিক্যাল শিফটের ভ্যালু কি হয় যতটা এক্সপেক্ট করি আমরা তার চাইতে আরো বেশি হয়ে যায়। ক্লিয়ার কিনা বিষয়টা, কি আমি বুঝাতে পারলাম আমি কি বলতে চাচ্ছি? বুঝছো তো? তাহলে তাহলে চিন্তা করো, এই যে বেনজিন, এই বেনজিনের প্রতিটা কার্বনের হাইব্রিডাইজেশন কি বলতো? sp2 না? sp2 sp2 হাইব্রিডাইজেশন। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ধন, ওর ওরও তো হাইব্রিডাইজেশন sp2, তাই না? তাহলে বলো তো এখন আমার প্রশ্ন, এই কার্বন কার্বন ডাবল বন্ধন যুক্ত যে হাইড্রোজেন গুলো থাকবে, এখানে হাইড্রোজেন আছে তো, তাই না? তো এখানে যে হাইড্রোজেন গুলো থাকবে ওই হাইড্রোজেনের যে কেমিক্যাল শিফট হবে, কেমিক্যাল শিফটের যে ভ্যালু হবে ওর তুলনায় বেনজিনের কেমিক্যাল শিফট ভ্যালু কি কম হবে নাকি বেশি হবে বলো তো? বেশি হবে। অবশ্যই বেশি হবে, অবভিয়াসলি বেশি হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকেই এই, আর যদি বলে এটা কেন, ঠিক আছে এটা কোশ্চেন আসে মাঝে মধ্যে পরীক্ষায়। তাহলে আর যদি বলে যে যে কার্বন কার্বন ডাবল বন্ড বা অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে কি হয় যে কেমিক্যাল শিফট গুলো সাপোজ তোমাকে বললো 4, মানে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে। ঠিক আছে, 2 থেকে 3 এর মধ্যে, কিন্তু এই sp2 হাইব্রিডাইজেশন বেনজিনের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আবার কেমিক্যাল শিফট গুলো দেখো বেনজিনের ক্ষেত্রে হচ্ছে 6 থেকে 7। এটা তুমি চিন্তা করতে পারছো যে সে কতটুকু ডিফারেন্স তার মধ্যে? একটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন আছে কার্বন কার্বন ডাবল বন্ধনের জন্য, সেটা মাত্র 2 থেকে 3 ppm, কিন্তু বেনজিনের ক্ষেত্রে ওর মধ্যে sp2 হাইব্রিডাইজেশন আছে কিন্তু ওই ক্ষেত্রে কেমিক্যাল শিফটের ভ্যালু হচ্ছে প্রায় 6 থেকে 7 এর মধ্যে। তাহলে তুমি চিন্তা করো যে এই ইফেক্টটা এটা কার জন্য হয়েছে, এটা হচ্ছে ম্যাগনেটিক এন আইসোট্রপি। ঠিক আছে, ওর জন্য এই কেমিক্যাল শিফটের ভ্যালু এত বেশি হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে
তাহলে এই বিষয়টা হচ্ছে ম্যাগনেটিক অ্যানিসোট্রপি বিষয়টা কি এবং ওটা কিভাবে কেমিক্যাল শিফটের উপর ইফেক্ট পড়ে, এটা হচ্ছে তার এক্সপ্লেনেশন। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার মধ্যে আসার মধ্যে একটা কোশ্চেন। ঠিক আছে মেগান, তাহলে আমি যদি তোমাদেরকে বলো, কেউ কিছু বলছো? না, প্রশ্নটা ভাই কি, এই প্রশ্নটা কিভাবে আসে যে পরীক্ষাতে? পরীক্ষাতে কিভাবে আসে এখনো তোমাদের বইটা আমি দেখি নাই, খুবই দুঃখজনক, আমি এখনো দেখি নাই তোমাদের বইটা। দেখলে আমি বুঝতে পারবো যে কিভাবে আসে। তবে আমাদের ক্ষেত্রে যেহেতু ইম্পর্টেন্ট, আমাদের এখানে যেহেতু আসতো, তোমাদের এখানেও এটা আসে। ঠিক আছে, আমি খুবই মানে আমার কনফিডেন্স আছে যে এটা তোমাদের এখানেও আসে, কোনোভাবে আসে। ঠিক আছে, আমরা যখন পড়বো বইটা ভাই যখন দেখবো আপনি তখন। আপনি আপনি পারছেন যে কোয়েশ্চেনটা কোন সিস্টেম যেটার, এই বেনজিনের, কি বেঞ্জিনের? এই যে এখন করাইছেন না এটা কোয়েশ্চেনটা? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে ম্যাগনেটিক অ্যানিসোট্রপি বলতে কি বুঝি এবং ম্যাগনেটিক অ্যানিসোট্রপি ইফেক্ট কি। ঠিক আছে, এটা আমরা বললাম। তাহলে এখন আচ্ছা, যদি থ্যাংক তোমাদেরকে একটা যদি কোশ্চেন দিই আমি, সাপোজ এটা হচ্ছে তোমাদের বেনজিন রিং। আচ্ছা, এই আমার মনে করো বেনজিন রিং আমি অঙ্কন করলাম না, আমি এটাকে তোমাদের বুঝাইলাম এটা হচ্ছে বেনজিন রিং। ঠিক আছে, জাস্ট একটা কুইজ, তুমি চিন্তা করো। আমি কিন্তু অন্য কোনো জায়গা থেকে দিচ্ছি না, বই থেকে দিচ্ছি, তোমরা প্যানিক হওয়ার কিছু নাই। Okay, তো এগুলো হচ্ছে কার্বন, হ্যাঁ এন্ড গুলো হচ্ছে কার্বন, এটাও কার্বন। এখন আমি তোমাকে বললাম আহ যে এটা হচ্ছে কার্বন 1, এটা কার্বন 1 সেম টাইপের কার্বন, কার্বন 2, এটাও কার্বন 2 সেম টাইপের কার্বন, এটা কার্বন 3। আমি যদি তোমাকে বলি এখন এই সবগুলা কার্বনের সাথে প্রোটন আছে, ঠিক আছে, সবগুলা কার্বনের সাথে প্রোটন আছে, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু না। এখন আমি তোমাদের প্রশ্নটা হচ্ছে এই এই যে যে তিন টাইপের তোমার প্রোটন আছে, তাই তো, এখানে কার্বন মানে তিন টাইপের কার্বন আছে মানে তিন টাইপের প্রোটন আছে তোমার কাছে। তো এখানেও CH2 প্রোটন আছে, প্রোটন আছে, এখানেও প্রোটন আছে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এগুলার মধ্যে কোন প্রোটন, কোন টাইপের প্রোটনটা ম্যাগনেট কেমিক্যাল শিফট গুলো বেশি শো করবে, বলো তো। এই যে এখানে যে রিংটা আছে এটা বেনজিন, হ্যাঁ আমি ড্র করলাম না, এটা হচ্ছে বেনজিন। তাহলে বলো, এখন বলো তো এটার আনসার কি হবে, যে কোন টাইপের কার্বনের প্রোটন গুলা বেশি পরিমাণ কেমিক্যাল শিফট শো করবে। কার্বন 1, কার্বন 1 টাইপ, কার্বন 2 টাইপ, কার্বন 3 টাইপ, কে বেশি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড শো করবে? ওয়ান হওয়ার কথা। কার্বন 1 টাইপের ওদের হচ্ছে কেমিক্যাল শিফটের ভ্যালু কি হবে, অবশ্যই বেশি হবে। আর যদি বলি ওদের মধ্যে সবচেয়ে কম কেমিক্যাল শিফট কার হবে, কার্বন মানে 1, 2 এবং 3 এর মধ্যে 3 এর সবচেয়ে কম হবে। তাহলে তার আনসারটা তো বুঝতে পারছে যে এটা কেন হবে। ঠিক আছে, এটা হওয়ার কারণ হচ্ছে এটাই, সেটা হচ্ছে ম্যাগনেটিক অ্যানাইসোট্রপি। কার্বন 1 টাইপের যে কার্বন গুলো আছে তার সাথে যে প্রোটন গুলো আছে তারা কি হবে, তারা অনেক বেশি কি হবে, একটা তো নিজের ম্যাগনেটিক ফিল্ড দ্বারাও সে কি হবে এফেক্টেড হবে, বাইরের যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এটা দ্বারাও সে এফেক্টেড হবে। ঠিক আছে, এই জন্য কি হবে, তখন ওর যে কেমিক্যাল শিফটের ভ্যালুটা কি হবে, অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলতো কার্বন 1 এর যে প্রোটন ও কি আপ ফিল্ড এবং ডাউন ফিল্ড, এই দুইটার মধ্যে ওরা কোন ফিল্ডে সিগন্যাল দিবে, একটা আপ একটা ডাউন, বলতো। কার্বন কার্বন 1, হ্যাঁ ডাউনে দিবে। ডাউনে দিবে, এই তো বুঝে গেছো। ক্লিয়ার, গুড। তাহলে আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি এবং আমরা এক্সপ্লেন করতে পারবো অনেক কিছুই। তাহলে আচ্ছা, আজকে আমরা আর বেশি দূর যাব না, আমরা নেক্সট ক্লাসে এখানে আমরা আমরা পড়বো স্প্লিটিং বিষয়টা আছে, স্প্লিটিংটা আমরা একটু দেখবো। ঠিক আছে, স্প্লিটিংটা দেখে আমরা কিছু গ্রাফের যে সিগন্যাল ইন্টেন্সিটি, ঠিক আছে, ওইগুলা নিয়ে একটু আলোচনা করব। তখন আমরা তোমাদের কোশ্চেন রিলেটেড মানে যে বইয়ের যে কোশ্চেন ওইগুলাতে আমরা যাবো। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটা। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভাই রেকর্ডটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।